আসসালামু আলাইকুম। খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন ওয়াই মশিউজ্জামান। গত 19 জুন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওয়াই মশিউজ্জামানকে এই মামলার অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। গত 25 জুন তার বক্তব্য শোনার নির্ধারিত দিন ছিল। সেদিন তিনি আদালতে হাজির হয়ে সময় আবেদন করলে ট্রাইব্যুনাল 2 জুলাই পর্যন্ত সময় ধার্য করেন। গত বছরের 28 অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনে কথা বলার সময় শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকারীদের উদ্দেশ্যে বলেন, 227টি মামলা হয়েছে, অর্থাৎ 227 জনকে মারার লাইসেন্স পেয়েছে। ফরেনসিক তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পায়। এই কণ্ঠ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। দর্শক, এই বিষয়ে আরও জানতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে আছেন সহকর্মী হাসান জাবেদ। জাবেদ, ট্রাইব্যুনালের রায় সম্পর্কে আর কি কি জানতে পেরেছেন? কাকলি, 5 আগস্টের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় এবং 2টি ট্রাইব্যুনালে ইতিমধ্যেই কিন্তু মামলার কার্যক্রম শুরু হয়েছে। আজকে প্রথম ট্রাইব্যুনাল 1 থেকে একটি মামলার রায় দিয়েছে। সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একজন নেতার সাথে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনের কারণে আদালত অবমাননার অভিযোগ এনেছিল প্রসিকিউশন, এবং সেই শুনানি শেষে আজকে ট্রাইব্যুনাল রায় দিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের যে বুলবুল ওনাকে দিয়েছেন 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড। এবং তাদেরকে আজকে ট্রাইব্যুনাল আইনের 11-4 ধারা মোতাবেক, যেখানে বলা আছে যে আদালত অবমাননার হলে কিভাবে আদালত অবমাননা হবে এবং সেক্ষেত্রে কি রায় দেওয়া যাবে, এবং সেখানে বলা আছে সর্বোচ্চ শাস্তি 1 বছর এবং অর্থদণ্ড দিতে পারে, অর্থদণ্ড নাও দিতে পারে। তো আজকে ট্রাইব্যুনাল তাদের অপরাধের বিবেচনা করে 6 মাস এবং 2 মাসের কারাদণ্ড দিয়েছে। এবং আদালত শুনানিতে যেটা বলেছে যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি যদি কথোপকথনে টেলিফোনে এভাবে হুমকি দেয়, তাহলে বিচার কাজে বাধা হবে এবং সেটা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এবং সেই প্রেক্ষাপটে এটা প্রমাণিত হয়েছে ফরেনসিক রিপোর্টের মাধ্যমেও যে তিনি এই বক্তব্য রেখেছেন। তার প্রেক্ষিতে আছে কিন্তু তাকে এই সাজাটা দেওয়া হলো, এবং আমরা দেখেছি যে এটাই হচ্ছে কিন্তু এটা প্রথম ট্রাইব্যুনালে এই পুনর্গঠনের পরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা জাজমেন্ট হলো। কাকলি। জাবেদ, ধন্যবাদ। দর্শক, জানছিলাম শেখ হাসিনার আদালত অবমাননার মামলার রায় সম্পর্কে। সংস্কার ইস্যুতে জুলাইয়ের মাঝামাঝি বা 3য় সপ্তাহে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দায় ও দায়বদ্ধতা রাজনৈতিক দলগুলো প্রাণে ধারণ করে বলেও প্রত্যাশা তার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2য় দফায় 8ম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত দিনের অমীমাংসিত বিষয়গুলোর পাশাপাশি আজকের দিনের এজেন্ডা হচ্ছে নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এই ইস্যুগুলো আলোচনায় জায়গা পাবে। বিএনপি, জামাত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকে অংশ নিচ্ছেন। জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দলগতভাবে, জোটগতভাবে, ব্যক্তিগতভাবে কমিশনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো, কারণ আমাদের সকলের এই আন্তরিক প্রচেষ্টাটা আছে।
ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিজয়ের এক ধাপ অর্জন হয়েছে। নতুন বাংলাদেশ নির্মাণের মাধ্যমে চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পথযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাট এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, এই পদযাত্রা সারা দেশে আলোড়ন সৃষ্টি করবে। 2024 মনে করিয়ে দেয় এদেশে স্বৈরশাসনের ঠাঁই হবে না। চাঁদাবাজি দখলদারিত্ব করে জনগণকে জিম্মি করার আর সুযোগ দেওয়া হবে না। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। এরপর কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার থেকে পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে কুড়িগ্রামের ঘোষপাড়া সিংহ এলাকায় পথসভার মধ্য দিয়ে কুড়িগ্রামের পদযাত্রা শেষ হবে। এরপর বিকেলে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবে এনসিপি। এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ আমরা করব 3 আগস্ট শহীদ মিনারে, এবং 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইস্তেহার ঘোষণা করব। দর্শক, এই বিষয়ে জানতে এখন সরাসরি যাচ্ছে আমরা কুড়িগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, এনসিপি পদযাত্রা এখন তো কুড়িগ্রামে, সমাবেশ কখন হবে? কাকলি, এনসিপির জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী মাসব্যাপী পুরো দেশ জুড়ে যেই পদযাত্রা, জুলাই পদযাত্রা কর্মসূচি, সেই কর্মসূচির দ্বিতীয় দিন আজকে এই মুহূর্তে কুড়িগ্রামের যেই পৌরসভা রয়েছে, অর্থাৎ কুড়িগ্রাম শহর রয়েছে, সেই শহরে পদযাত্রা করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের যে শীর্ষ নেতা যারা রয়েছেন তারা, এবং এখানকার স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা তাদের এই পদযাত্রায় অংশ নিয়েছেন, যোগ দিয়েছেন, তারা সবাই কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী বাজার থেকে পদযাত্রাটি শুরু করেছেন এবং প্রায় 3-3.5 কিলোমিটার জায়গা রাস্তা হেঁটে তারা পদযাত্রা করবেন এবং এই পদযাত্রা শেষ করবেন কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় রয়েছে, সেই এলাকায় শেষ করা হবে এবং সেখানে সেখানে পথসভা করবেন এবং পথসভায় নেতারা বক্তব্য করবেন এবং বক্তব্যের মধ্য দিয়ে তারা তাদের যেই দাবি বা জনগণের প্রতি তাদের যে বার্তা, সেই বার্তাটি তারা দেবেন। এর আগে কুড়িগ্রামের রাজারহাটে তারা একটি পথসভা করেছেন, সেখানেও শত শত মানুষ, হাজার হাজার মানুষ তাদের এই পথসভায় অংশ নেন এবং সেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম, এই উত্তরাঞ্চলের যিনি মুখ্য সংগঠক রয়েছেন সার্জিস আলম, তারা বক্তব্য রেখেছেন। আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে যে ইশতেহার ঘোষণা করা হবে এবং জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্র ঘোষণা করা হবে, সেটির জন্য এখানকার উত্তরাঞ্চলের মানুষ যারা রয়েছেন তাদেরকে দাওয়াত করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, তারা যেন তাদের যে সেই পথসভাটিতে, সেই কেন্দ্রীয় শহীদ মিনারের যে কর্মসূচি ইশতেহার ঘোষণার, সেই ইশতেহার ঘোষণায় যেন এখানকার মানুষজন, উত্তরাঞ্চলের মানুষজন অংশগ্রহণ করেন। এছাড়া উত্তরাঞ্চলের যে দীর্ঘদিনের এবং দুর্দশার জীবন, উত্তরাঞ্চল জুড়ে যেই বৈষম্য, সেই বৈষম্য নিরসনে সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন যাতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। কাকলি। দর্শক, জানছিলাম কুড়িগ্রামে এনসিপির পদযাত্রার খবর। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যারা ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে তাদেরকে সংশোধন হতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। ফ্যাসিবাদ পতনের পর মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, একথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদ পালালেও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য এখনো অর্জিত হয়নি। দেশের মানুষ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। ভোলার ঘটনায় বিএনপির বিরুদ্ধে অন্যায়ভাবে সমালোচনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দলের কেউ অপরাধ করলে, ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনানুযায়ী ব্যবস্থা নিতে বিএনপির পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান নজরুল ইসলাম। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। যারা এই কথা বলেছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা এটা মনে করি যে তারা সংশোধিত হবে। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন,
যেখান থেকেই হোক গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে। সকালে রাজধানীতে ERF SME ফাউন্ডেশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক খাতের সংস্কারে কিছুটা সময় লাগবে। দুর্বল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়াই এর মূল লক্ষ্য। বাজেটে এর জন্য প্রায় 25,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারগুলো পরবর্তীতে রাজনৈতিক সরকার বাদ দিলে জনগণ তাদের টেনে নামাবে। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের বিষয়ে জানান, এদের কারণে আন্তর্জাতিক মহলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।